10ই ফেব্রুয়ারি 2024 আমরা 5 বন্ধু মিলে ঠিক করলাম আমাদের মেয়েদের নিয়ে কলকাতার খুব কাছে বকখালি থেকে ঘুরে আসব। তাই চলে এলাম যাদবপুর রেলওয়ে স্টেশনে নামখানা লোকাল ট্রেন ধরার জন্য। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 7:24 নাগাদ ট্রেনে উঠে পড়লাম। খালি যাচ্ছি, খুব মজা। ট্রেনে সময় নিল প্রায় 3 ঘন্টা। নামখানা স্টেশনটা খুবই ছোট কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো, এবং আমরা তো বন্ধুরা সেখানে নেবেই ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়লাম। স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা 10 সিটারের টোটো ধরলাম। মাথা পিছু নিল 60 টাকা করে, এবং বকখালি ওখান থেকে 26 কিলোমিটার। আমরা তো সবাই হৈ হৈ করে রওনা দিলাম, এবং টোটোতে সময় নিল প্রায় 45 মিনিট। এই ব্রিজটা নতুন হয়েছে এবং আগে এখানে ভেসেলে করে নদীটা পেরোতে হতো। সুন্দর গ্রামের দৃশ্য দেখতে দেখতে আমরা তো এগিয়ে চললাম। বকখালি প্রায় এসেই গেছি এবং চোখে পড়তে লাগলো নানান ধরনের সুন্দর সুন্দর ছোট বড় হোটেল। আমাদের হোটেলটা ছিল বকখালি বাস স্ট্যান্ডের লাগোয়া এই গলির ভেতরে। খুবই ছিমছাম হোটেল, এবং রুমগুলো ছোটোর মধ্যে একদমই বেসিক, তবে খুবই পরিষ্কার রুম এবং ওয়াশরুম। যাই হোক, আমরা একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম লাঞ্চ করার জন্য, এবং লাঞ্চের পর আমাদের প্ল্যান ছিল সাইট সিন করার। বাস স্ট্যান্ডের উল্টো দিকেই হোটেল বনশ্রী বলে একটা ভাতের হোটেলে আমরা নিলাম ভাত, ডাল, আলু ভাজা এবং চিকেন। খাবারগুলো ছিল খুবই ভালো এবং গরম গরম আমাদের পরিবেশন করা হলো। আমরা 2টো টোটো বুক করলাম এবং চললাম সাইট সিন করতে। প্রথম ডেস্টিনেশন ছিল আমাদের হেনরিস আইল্যান্ড। রাস্তার একদিকে ম্যানগ্রোভের ঝোপঝাড়, আবার অন্যদিকে আছে ফিশারি। তার মাঝখান দিয়েই হলো রাস্তা। সেই সব দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম হেনরিস আইল্যান্ডের দিকে। টোটো আমাদের এখানে নামিয়ে দিল এবং আমরা পায়ে হেঁটে চললাম সি বিচের দিকে। দুপাশের এই গাছগুলো সবই সল্টি ওয়াটারের গাছ, অর্থাৎ ম্যানগ্রোভ প্রজাতির। এই সাঁকোটির সামনে সতর্কীকরণ দেওয়া ছিল একজন একজন করে যাতে পার হয়। আমি যখন পার হচ্ছিলাম আমার কিন্তু বেশ ভয় করছিল। যাক বাবা, সাঁকোটা নির্বিঘ্নেই পেরিয়ে গেছি। তারপর এই বাঁধানো রাস্তা দিয়ে আরও অনেকটা আমাদের কিন্তু যেতে হয়েছিল। এখানে কিন্তু আমরা দেখলাম পুরো হোয়াইট স্যান্ড। তারপর আমাদের সেকেন্ড ডেস্টিনেশন বেনফিশ ফিশারিতে চলে এলাম। এখানে এসে দেখলাম প্রচুর লঞ্চ, এবং সেই লঞ্চে করে জম্বুদ্বীপ নামে একটা জায়গায় যাওয়াও যায়। আমরা তবে কিন্তু জম্বুদ্বীপ যাইনি। এই লঞ্চগুলোর ওপরে কিন্তু জেলেরা তখন তাদের মাছ ধরার জাল ঠিক করতে ব্যস্ত। ওখান থেকে আমরা চলে এলাম কার্গিল বিচে, অর্থাৎ আমাদের থার্ড ডেস্টিনেশনে। কার্গিল বিচটা জাস্ট অসাধারণ। তখন সূর্য ডোবার পালা, এবং সেই পড়ন্ত বিকেলে কার্গিল বিচটাকে অসাধারণ দেখতে লাগছিল। ওখান থেকে এবার আমাদের ফোর্থ গন্তব্য হলো ফ্রেজারগঞ্জ। ফ্রেজারগঞ্জে এসে অনেক উইন্ডমিল দেখলাম। আর হ্যাঁ, এই শুকনো মাছের দোকানটা দেখে আমরা কিন্তু সবাই মিলে ঢুকলাম, কারণ আমরা তো একটু মার্কেটিং করতে ভালোই বাসি।
হরেক রকমের শুকনো মাছ প্যাকেটে প্যাকেটে সাজানো। আমি হয়তো সব শুকনো মাছের নামও জানি না, তবে আমাদের বন্ধুরা কিছু কিছু শুকনো মাছ ওখান থেকে কিনলো। এই মন্দিরটি হলো গঙ্গা দেবীর মন্দির এবং ঠিক এই মন্দিরের পাশে ফ্রেজার সাহেবের বাড়ি দেখা যাচ্ছে। ফ্রেজার সাহেবের বাড়ি কিন্তু এখন পুরো ভৌতিক বাড়ির আকার ধারণ করেছে, কিন্তু সেই বাড়ির পাশ থেকেই আমরা দেখলাম অপূর্ব সূর্যাস্ত। ওখান থেকে আমরা চলে এলাম আমাদের শেষ গন্তব্যে অর্থাৎ ইকো পার্কে। তবে সন্ধে নেমে যাওয়ায় আমরা আর ইকো পার্কে আর ঢুকিনি। ওখান থেকেই আমরা ফিরে এলাম আমাদের হোটেলে এবং পরের দিন সকালে আমরা স্টেট বাস ধরে কলকাতায় ফেরার সিদ্ধান্ত নিলাম। আমাদের হোটেলের পাশেই ছিল বাস স্ট্যান্ড এবং সেই বাস স্ট্যান্ড থেকে এই ধর্মতলাগামী বাসগুলো ছাড়ছিল। বাসের ভাড়া নিল মাথা পিছু 105 টাকা করে। রাস্তাপথে আস্তে আস্তে আমরা দেখলাম ডায়মন্ড হারবারের নদী। বন্ধুরা, আমার এই ভ্লগটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও এবং লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।